সকলকে নমস্কার জানিয়ে আমাদের আজকের গল্প পাঠের আসর শুরু করছি। আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানের প্রথম সংখ্যায় প্রকাশিত সম্মানীয় সুনীতি রায়ের লেখা সমাজসেবী শ্রীকৃষ্ণ রায় এবং সম্মানীয় চিন্ময় রায়ের লেখা রহস্যময় হাড়ুকিষ্টদা এবং আমাদের শারদ পত্রিকা শটানের সপ্তম সংখ্যায় প্রকাশিত সম্মানীয় অঞ্জন রায়ের লেখা এক অদম্য বীর ও আদর্শ পুরুষ। সমাজসেবী শ্রীকৃষ্ণ রায়, সুনীতি রায়। গোহালডাঙ্গা গ্রামের রায় পরিবারে শ্রীকৃষ্ণ রায় জন্মগ্রহণ করেন। উনি গোহালডাঙ্গা গ্রামের ও পার্শ্ববর্তী ৫-৬খানা গ্রামের লোকের কাছে বাটুলবাবু নামে সুপরিচিত। ৫-৬খানা গ্রামের মধ্যে যাদের বয়স কমপক্ষে ৩০ বৎসর, তারা প্রত্যেকেই এই ব্যক্তিটিকে তার আজীবন কর্মকাণ্ডের জন্য চেনে। সমাজসেবা হলো মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থেকে মানবজাতি হিসাবে তার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করা। আমার বাটুলদা অর্থাৎ বাটুলবাবু এরূপ একজন সমাজসেবী। ৫-৬খানা গ্রামের কোনো বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান বা কোনো পুজো পার্বণ হলে বাটুলদাকে ডাকা হতো কাজ সুষ্ঠুভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার জন্য। আর উনিও নির্দ্বিধায় এগিয়ে এসে দিন রাত কঠোর পরিশ্রম করে অনুষ্ঠানের কাজ উদ্ধার করতেন। গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের কেউ মারা গেলে সেই শোকার্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে দাহ থেকে শ্রাদ্ধানুষ্ঠান অবধি সমস্ত কাজ নিষ্ঠার সাথে পালন করতেন। তার অবর্তমানে যে কোনো পুজো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বা শ্রাদ্ধানুষ্ঠান হোক, এলাকার মানুষ সবসময় ভয়ে থাকে অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে সম্পন্ন করা যাবে কি না। শ্রীকৃষ্ণ রায় অর্থাৎ বাটুলদার একটা দায়িত্ব পালন করার কথা মনে পড়লে আমি আজও শিহরিত হই এবং বর্তমান প্রজন্ম হয়তো অবিশ্বাস বলে মনে করবে। আমার বয়স তখন 15-16 বৎসর। সেই সময় দুর্গাপুজোর দশমীর দিন বিকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয় এবং সারা রাত একইভাবে চলতে থাকে, যার ফলে কেহই ঘর থেকে বাইরে এমনকি বাড়ির উঠোনেও বের হতে পারেনি। তার ফলে দশমীর দিন প্রতিমা নিরঞ্জন করা যায়নি। কিন্তু বাটুলদা দুর্গা মণ্ডপ ছেড়ে বাড়িতে এসে নিরাপদে না থেকে সারা রাত না খেয়ে দিয়ে দুর্গা মণ্ডপেই জেগেছিলেন। এর থেকে অনুধাবন করা যায় তিনি কত দায়িত্ববান ব্যক্তি ছিলেন। এছাড়াও 24 প্রহরের সময়ও দেখেছি সারা দিন কঠোর পরিশ্রম করার পরেও কীর্তনওয়ালারা যাতে না হরিনাম বন্ধ করে ঘুমোয় তার জন্য সারা রাত আমাদের রাস মন্দিরে বসে থাকতেন। আমার মনে হয় ঘুমকে জয় করার মতন একটা অলৌকিক শক্তি তার মধ্যে ছিল। আর একটা মজার কথা, বাটুলদা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে কিনা জানতে চাইলে উনি হাসি মুখে বলতেন, কোনো চিন্তা করতে হবে না, সব কাজ পরিষ্কার করে করে দেব। সেই কারণে লোকে তাকে ভালোবেসে মজা করে বলতো পরিষ্কার বাবু। এই মহান ব্যক্তিটিকে দৈন্যতা কখনো গ্রাস করতে পারেনি, কারণ শেষ জীবনে বাটুলদাকে খুব অর্থনৈতিক কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে। কিন্তু তার সর্বদা হাসি হাসি মুখ দেখে কেহই বুঝতে পারতো না যে তিনি অর্ধাহারে বা অনাহারে আছেন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। এ কথাটা ভীষণভাবে প্রযোজ্য বাটুলদার ক্ষেত্রে, কারণ বাটুলদাকে মৃত্যুকালে বেশি দিন রোগভোগ করতে হয়নি। এমনকি তার মৃতদেহ দাহ থেকে ক্ষৌরকর্ম, শ্রাদ্ধানুষ্ঠান অবধি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল গ্রামের সকলের উপস্থিতিতে। আজও ৫-৬ গ্রামের লোক কোনো অনুষ্ঠানে তার অনুপস্থিতির অভাব বোধ করে। আমার মনে হয় ওনার অভাব বোধহয় কোনো দিনই পূরণ হবে না। ভগবানের কাছে আমার প্রার্থনা ওনার আত্মার চিরশান্তি এবং উনি যেন এইরকমই চিরস্মরণীয় হয়ে থাকেন। রহস্যময় হাড়ুকিষ্টদা, চিন্ময় রায়। নাম হাড়ুকিষ্টদা, এছাড়া ওনার আর কোনো পরিচয় ছিল না। কোথায় ওনার বাড়ি, কবে এসেছিলেন আমাদের গ্রামে, কেনই বা এসেছিলেন, কেউ ঠিক জানতো না। ওনার আস্তানা ছিল ভগ্ন পাকা বাড়িতে দালানের পাশে শিব মন্দিরের পিছনে প্রথম ঘরটাতে। বলা যায় উনিই ছিলেন ভগ্নবাড়ির শেষ আবাসিক। ওই ঘরের মধ্যে রান্নার সামগ্রী থাকতো, ওখানেই রান্না করতেন
এবং বসবাস করতেন। আমাদের ছোটোবেলায় ওনাকে কোনো দিন দেখিনি কারোর সাথে কথা বলতে বা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে। সারা বছর কী করতেন কিছুই জানা নেই। কোনো কারণে পাকা বাড়ির ভেতরের রাস্তা দিয়ে গেলে ওনাকে দেখা যেত। এমন সব গল্প ওনার সম্বন্ধে শুনে এসেছি যে সামনাসামনি ওনার সাথে কথা বলার সাহস হয়নি। উনি হাঁটতেন খুঁড়িয়ে। শোনা যায় একটা পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। ভীষণ দশাশয় চেহারা, যেরকম লম্বা সেরকম শক্ত সবল দেখতে, যদিও উনি তখন প্রায় বার্ধক্যে। আন্দাজ করা যায় যৌবনে উনি কতটাই শক্ত সবল ছিলেন। এক ধরনের কিংবদন্তিতে ঘেরা এক রহস্যময় পুরুষ। গল্প শুনে এসেছি যে উনি নাকি ডাকাতের দলে ছিলেন। কোথাও ডাকাতি করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে এসে আমাদের পূর্বপুরুষের কাছে আশ্রিত হন। কেউ বলতো উনিই সর্দার ছিলেন, কেউ বলতো উনি শুধু দলে ছিলেন। যাই হোক, ঘটনাটা সত্যি হলে বেশ একটা রোমাঞ্চকর ঘটনা ছিল। কোথায় গিয়েছিলেন ডাকাতি করতে, কেনই বা আমাদের গ্রামে এলেন, আর কেনই বা আমাদের পূর্বপুরুষরা ওনাকে আশ্রয় দিলেন, সবই বেশ রহস্যময়। উনি থাকতেন নিজের মধ্যেই। ফ্যামিলির কারো বাড়ির কাজে ওনাকে নিযুক্ত হতে দেখা যায়নি। মনে হয় উনি আশ্রিত হলেও বেশ একটু মর্যাদা নিয়েই থাকার বন্দোবস্ত করেছিলেন। বছরের একটা সময়েই ওনাকে কর্মরত দেখা যেত, দুর্গাপুজোর সময়। দেবোত্তরের যে কামান ছিল, বারুদ উনিই জোগাড় করতেন। বারুদ রোদে দিয়ে গরম রাখার কাজ থেকে শুরু করে কামানে বারুদ ভরা এবং সপ্তমীর দিন সকালে কামান দাগানোর কাজটা উনিই করতেন। একটা মোটা মিলের ধুতি মালকোচা করে পরতেন, সঙ্গে একটা ফতুয়া জামা। কামানটাতে বারুদ ভরে উনি নিয়ে আসতেন নতুন পুকুরের পাড়ে, প্রাইমারি স্কুলের সামনের ঘাটে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ভীষণ লম্বা সবল হাড়ুকিষ্টদা হেঁটে আসছেন। এক হাতে সে বারুদ ভরা কামান আর এক হাতে আগুন। সম্ভবত সপ্তমীর দিন সকালে ঘট উঠে যাওয়ার পরে কামানটা দাগ দেন। আর একটা কাজও উনি করতেন পুজোর কয়েকটা দিন। ছেদের আগে বেশ বড় সাইজের বোম ফাটাতেন। নহবততলার কোণে নতুন পুকুরের পাড়ে কয়েকটা আতা গাছ ছিল। সে আতা গাছের ডালে দড়ি দিয়ে বোম ঝুলিয়ে আগুন ধরিয়ে নির্বিকারভাবে ফিরে আসতেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। সম্ভবত বোমগুলো ফাটাতেন ছেদের সময় হয়েছে জানানোর জন্য। প্রায় 50 বছর আগেকার কথা। এখনকার প্রজন্মের কেউই ওনাকে দেখেনি, হয়তো শুনে থাকবে। হাড়ুকিষ্টদার স্মৃতির গহরে একেবারে যাতে হারিয়ে না যান, সেই প্রচেষ্টাতেই এই স্মৃতিচারণ। এক অদম্য বীর ও আদর্শ পুরুষ, অঞ্জন রায়। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। কবিগুরুর এই বিখ্যাত কবিতাটি এই ব্যক্তির প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্ভবত ইংরাজির 1962 সাল। এক মধ্যরাতে আমাদের পরিবারের এক বাড়িতে প্রায় 20-25 জনের একটি ডাকাত দল আক্রমণ করে। মাটির বাড়ি, বাড়ির সমস্ত দরজাগুলির শিকল বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। বাইরে পাহারারত 12 থেকে 15 জন ডাকাত, আর বাড়ির ভিতর ঢুকলো কুখ্যাত ভয়ানক প্রায় 8-10 জন ডাকাত। উদ্দেশ্য একটাই, এক অদম্য বীর সাহসী ব্যক্তিকে খুন করা। যে ব্যক্তি একাই সব ডাকাত দলের চরম শত্রু, যে ব্যক্তি একক দর্পেই অনেক ডাকাতির প্রয়াসকে ব্যর্থ করেছে, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় সোমা কাকু। সুবুদ্ধি ও দূরদর্শিতার ফলস্বরূপ সোমা কাকু এক প্রকার মানসিকভাবে তৈরিই ছিল যে কোনো দিন যে কোনো সময় তার ওপর ডাকাতদের আক্রমণ আসবে। তাই সোমা কাকু সে রাত্রে অবিলম্বেই চলে আসে উপর ঘরে, যে ঘরটি থেকে 3 তলাতে ওঠার একটা অস্থায়ী বাঁশের সিঁড়ির দ্বারা সোমা কাকু 3 তলাতে উঠে পড়ে এবং সিঁড়িটিকে টেনে তুলে নেয় 3 তলাতে। কিন্তু পুরো ডাকাত দল ওই রাতে বদ্ধপরিকর তাদের একমাত্র বীর সাহসী ও বুদ্ধিমান শত্রুকে আজ নিধন করবেই। তাই ডাকাত সর্দার অবিলম্বে ওই উপরের ঘরে যতগুলি ট্রাঙ্ক বাক্স ছিল সবগুলিকে নিয়ে একটির ওপর আরেকটি রেখে 3 তলাতে ওঠার ব্যবস্থা চূড়ান্ত করে নিল।
উপায়ান্তরে সোমা কাকু 3 তলার জানলার ফাঁক থেকে দিল এক লাফ, পড়ল গিয়ে দোতলার ছাদে, সম্ভবত খড়ের চাল। আবার সেই দোতলার ছাদ থেকে সোজা আর এক লাফ, পড়ল গিয়ে একেবারে ৬০ তলায় রাস্তায়, যেখানে পাহারারত 12 থেকে 15 জন ডাকাত। সোমা কাকু লাফ দিয়ে পড়ে এক প্রকার ডাকাতদের মাঝে। সেখান থেকে উঠেই সোজা দৌড়। রাতের অন্ধকারে হাজরাপাড়া দুর্গা কাকাদের ডোবা পুকুর পাড় ধরে বন জঙ্গল পেরিয়ে দৌড়তে থাকে। আর পেছনে ধাওয়া করে ওই 12 থেকে 15 জন ডাকাত। কিন্তু তারা নাগাল পায়নি। সোমা কাকু দৌড়ে সোজা চলে আসে বড়ারিতে বলরাম সরকারের বাড়িতে। রাতে বলরাম কাকুরা সযত্নে আশ্রয় দেন এবং অনুরোধ করেন যাতে সোমা কাকু ক্ষান্ত ও শান্ত হয়। কিন্তু কাকু যে বীর, সে কোনো দিন কোনো অশুভ শক্তির কাছে নতি স্বীকার করেনি। তাই বলরাম কাকুদের বাড়ি থেকে বন্দুক নিয়ে সাথে সাথেই ফিরে আসে বাড়ির দিকে, ডাকাতদের মোকাবিলা করতে এবং যোগ্য জবাব দিতে। কিন্তু ততক্ষণে ডাকাত দল পলায়ন করেছে। আবার ইংরাজির বোধহয় 1974-75 সাল, আমাদের গ্রামের বিজয় ঘোষ, যিনি বিজয় জামাই বলেই বেশি পরিচিত, ওই বিজয় ঘোষের বাড়িতে এক বিশাল ডাকাত দল হানা দিল। ছোটবেলার সে ভয়ানক রাত্রির স্মৃতি এখনও উজ্জ্বল। বিশাল চিৎকার, কান্নাকাটির শব্দ, সাথে ডাকাত দলের বোমা ফাটানোর শব্দ। আমরা উপরের ঘরের জানলা দিয়ে ভয়ে ভয়ে তাকিয়ে আছি। ভোরবেলায় শুনলাম ডাকাত দলের সর্দার অর্ধমৃত অবস্থায় কোনো রকমে ফিরে গেছেন। এই ক্ষেত্রেও সেই সোমা কাকু। ওই বিশাল ভয়ানক ডাকাত বাহিনীর দাপটে ওই রাত্রে যখন গ্রামের কেউই বাড়ির বাইরে বেরোতে পারেনি, একমাত্র সোমা কাকু আর সাথে ছিল মাধব কাকু ঘটনাস্থলের একেবারে কাছেই পৌঁছেছিল। পরিস্থিতির হাল বুঝে সোমা কাকু চলে যায় কালামাটিতে, অর্থাৎ যে পথ দিয়ে ডাকাত দল প্রত্যাবর্তন করবে। সোমা কাকু কালামাটির জমির আলের ধারে নিচে হাতে একটি 22 নিয়ে শুয়ে পড়ল। এক প্রকার ওই আলের উপর দিয়ে ডাকাত দল প্রত্যাবর্তন করতে লাগলো জয়োল্লাসে। সর্বশেষে যাচ্ছে ডাকাত সর্দার। সোমা কাকু উঠেই সজোরে দিল সর্দারের পিঠে 22-এর এক কোপ। সর্দার আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। এ দৃশ্য দেখেই সোমা কাকুর উচ্চ মানসিকতা ও চেতনা নাড়া দেয়। কাকুর দয়া মায়া হয়। তৎক্ষণাৎ মাধব কাকু সোমা কাকুকে ডেকে নেয়। কাকুরা বাড়ি ফিরে আসে। মনে আছে পরের দিনই সকালে বিজয় জামাইয়ের বাড়িতে পুলিশ আসে এবং সোমা কাকুকে ডেকে আনায়। আমি কৌতূহলবশত গেছিলাম প্রত্যক্ষ করতে। মনে আছে সোমা কাকু কিছু বলেনি, কেবল শিশুর মতো অমায়িক ও নিষ্পাপ মুচকি হাসছিল লুঙ্গি পরে। অনেক বছর অতিক্রম হলে জানা যায় আহত সর্দার আরামবাগ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল এবং স্বীকারোক্তি করেছিল কিভাবে আহত হয়েছিল অপ্রত্যাশিত এক বীর সাহসীর দ্বারা। প্রায় 42-43 বছর আগেকার কথা। তখন আমার বাল্য জীবন। আমাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে। আমার দাদাকে বাড়িতেই সর্প দংশন করে। সে কি ভয়াবহ পরিস্থিতি! প্রথমে বাড়িতে ওঝা গুণিন দিয়ে ঝাড়ফুঁক শুরু হয়। ক্রমশ অবস্থার অবনতি দেখে বাবা দাদাকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। মনে আছে তপনদা দাদার পায়ে দড়ি বেঁধেছিল যাতে বিষ শরীরে না ছড়াতে পারে। আর সোমা কাকু দাদাকে সাইকেলে বসিয়ে দৌড়ে ক্ষীরপাই নিয়ে গেছিল, কারণ সেই সময়কার রাস্তার অবস্থা সাইকেলে যাবার অযোগ্য ছিল। আমার বেশ মনে আছে সমস্ত গ্রাম কিভাবে জোট হয়ে আমাদের পরিবারের পাশে দুর্দিনে সাহায্যের জন্য এসে দাঁড়িয়েছিল। প্রণাম সেই সমাজ ব্যবস্থা, আন্তরিকতা ও সহমর্মিতাকে। এদিকে দাদার অবস্থার অবনতি, রক্তবমি ও পায়খানা শুরু হয়। ডাক্তারও এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। মনে পড়ে বাবা ও শেষদা এক প্রকার সকলে আশাহত ও বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসেছিল। হাসপাতালে শুরু থেকে একজনই থেকে গেছিল। হয়তো দৃঢ় সংকল্প নিয়েছিল যে শেষ দেখে তবে যাব। সে আদর্শ যোদ্ধা ও শৌর্য পুরুষ সোমা কাকু হাসপাতালে একা থেকে গেল। আর দাদার ওই রক্তবমি, পায়খানার বিছানা, জামা কাপড় শিলাবতীর জলে ধুয়ে
মৃত্যুর সাথে সংঘর্ষরত ভাইপোর নিঃস্বার্থ সেবা করেছে, আর হাসি মুখে দাদাকে ঠিক দুর্গাপুজোর আগে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। ধন্য কাকা, ধন্য তুমি। তুমি যে আদর্শ, অদম্য এবং তোমার সত্য শৌর্যের কাছে সব কিছুই পরাজিত। বেশ কয়েকবার মাঝরাতে সোমা কাকুর সাথে দৌড়েছি বাগান পুকুরে মাছচর ধরতে, আর শুধুই ভাবতাম আর দাদা, মেজদা, সেজদা, কালিদা সবাইকে বলতাম সোমা কাকুর সম্বন্ধে। রাইট ম্যান ইন এ রং প্রফেশন। সোমা কাকুর যোগ্য ও উপযুক্ত স্থান হল ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রির কমান্ডার। যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষটাকে দেখেছি যেন আরও ঠান্ডা মাথা আর আরও বুদ্ধিমান হয়ে উঠতে। অদ্ভুত এক শক্তি। সোমা কাকুর সাহসিকতা ও অন্যান্য চারিত্রিক গুণাবলীর অনুধাবন করি আর ভাবি আমাদের কাপুরুষতা, স্বার্থপরতা, দ্বিচারিতা, আমাদের প্রায়ন্ধ আবেগবিহলতা সময়ের আবর্তে এই একই শব্দের একই ভাবনার অনুরণন ধ্বনিত হবে। সোমা কাকুর আঁকা ছবিও শিল্পকলা দেখলে মনে দাগ কাটে। কোনো এক সময়ে দেশের যাত্রাপালায় সাবলীল অভিনয় নাকি সকলের মন জয় করে। আমাদের গ্রামের ফুটবলের স্বর্ণযুগ, অর্থাৎ শিশির দাদু, ছোটকু দাদু, অসিত কাকুর সময়কালে এক নির্ভরযোগ্য ও অত্যন্ত আক্রমণাত্মক মিডফিল্ডার ও স্ট্রাইকার খেলে অনেক ফুটবল মাঠ তোলপাড় করেছে। কাকু কৃষিকর্মেও অনেক অভিনবত্ব আনত। কোনো বছর সূর্যমুখী, কোনো বছর বাদাম, পটল ইত্যাদি অনেক রকম চাষ করত, আর এক অদ্ভুত আত্মতৃপ্তি লাভ করত। কাকুর অমায়িকতা, রসিকতা, সাবলীলতা ও শিশুসুলভ আচরণ অনেক ব্যক্তিত্বকে প্রভাবিত করেছে। কাকু যাদের সাথে আত্মীয়তা করেছে আজীবন তার মর্যাদা দিয়েছে, আর যাদের সাথে বন্ধুত্ব করেছে তারা সকলেই আপ্লুত। আজও তারা বলেন কাকু বন্ধুত্বের নিঃস্বার্থ মর্যাদা দিত। আরও বলেন তারা গর্বিত এহেন বন্ধু জীবনে প্রাপ্তি হয়ে। সোমা কাকু ভীষণ খাদ্যরসিক ছিল, কিন্তু শীঘ্রই মধুমেহ ও কোলেস্টেরল রোগে আক্রান্ত হয়। ক্যালকাটা মেডিকেলে চিকিৎসাধীন ছিল এবং অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর রাতে স্যালাইন, ব্লাড সব চলছিল। ডাক্তাররা কর্তব্যরতা নার্সদিকে বিশেষভাবে নজর দিতে বলে যাতে রাত্রে যন্ত্রণার প্রভাবে কোনো নিডিল খুলে না যায়, কিন্তু নার্সদের অবহেলা হেতু তাই ঘটে এবং সারা রাত কাকুর শরীর থেকে রক্ত বেরোতে থাকে। সম্পূর্ণ বিছানা রক্তে ভিজে যায়। নার্সরা সকালে এসে বলে, দিন আপনার বিছানা পাল্টে দিই। কাকু ওই রক্ত ভেজা পুরো বিছানাকে জড়ো করে আঁকড়ে নিয়ে বসে থাকে আর বলে, এটা তো হবে নি, এত সহজে এগুলো দুবনি, ডাক্তারকে দেখাবো তোমরা কেমন কর্তব্যপরায়ণ। হাসপাতালেও কাকু সকলের, বিশেষত ডাক্তারদের মন ও হৃদয় জয় করে। মনে আছে হাসপাতাল থেকে অস্ত্রোপচার সেরে ফিরে এসেই আবার স্বাভাবিক জীবনধারা, সেই জমিতে নিয়মিত পরিশ্রম, সময়ে বিদ্যালয়ে উপস্থিতি, সে এক নিদারুণ দৃষ্টান্তমূলক নিয়মানুবর্তিতা। ঝড় জল বজ্রাঘাত, কোনো রাস্তা হাঁটু জল পেরিয়েও কাকু আবার একেবারে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত। গোয়ালসেনী প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। সকালবেলায় কাজে বেরোনোর আগে হাতে ঘড়ি পড়তো যাতে সঠিক সময়ে স্কুলে উপস্থিত হয়। আমি ডিফেন্স সার্ভিসে থাকাকালীন যখনই ছুটিতে বাড়ি আসতাম, সন্ধ্যা হোক বা রাত্রি, কাকু ঠিক চলে আসতো, আর শুরু হতো কৌতূহলী প্রশ্ন, যুদ্ধ বিষয়ক, যুদ্ধ কবে হবে, আমাদের প্রস্তুতি কেমন। আমি যখন বলতাম আমরা পাকিস্তানকে যে কোনো সময়ে গুঁড়িয়ে দেব, কাকু কিন্তু পাকিস্তানকে নিয়ে মোটেই চিন্তিত ও উৎসাহিত ছিল না। তার প্রশ্ন, চীনকে কি হারাতে পারবে সেটি বলো। অদ্ভুত দূরদর্শিতা এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, যা আমরা ডিফেন্সে থেকে উপলব্ধি করতে পারিনি, কাকু তা গ্রামে থেকেও অনাশয়েই সব অবগত ছিল। সোমা কাকু সম্পূর্ণ নাস্তিক ছিল। যা কিছুর কোনো বিজ্ঞানভিত্তিক অস্তিত্ব বা বিশ্লেষণ নাই তা কোনো মতেই বিশ্বাস করতো না। পূজাপাঠ এবং কোনো কুসংস্কার বিশ্বাস করতো না। তবে হ্যাঁ, বিশেষ উল্লেখনীয় হলো কাকু অন্যের বিশ্বাস ও আস্থাকেও কখনো অসম্মান জানায়নি। সোমা কাকুকে নিয়মিত চেক আপের জন্য মেডিকেলে যেতে হতো।
2011 সালের সেপ্টেম্বর মাসে আবারও যায়, কিন্তু ডাক্তার বলেন আরও একটি অস্ত্রোপচার আবশ্যক। শুনেছি এক প্রকার ডাক্তারের নিষেধাজ্ঞা অমান্য করেই বাড়ি ফিরে আসে। 22শে সেপ্টেম্বর সকালে নিজ গৃহে, বাসস্থানে, জন্মভূমিতে সোমা কাকু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর আমাদিকে স্মরণ করিয়ে দিয়ে যায় স্বামীজির সেই উক্তি, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আজকের গল্প পাঠটি এখানেই শেষ হলো। সকল শটান সদস্য ও সদস্যদের বলছি, আপনাদের পরিচিত যাদের জন্মসূত্রে, বিবাহসূত্রে, কর্মসূত্রে, আত্মীয়তার সূত্রে বা লেখাপড়ার সূত্রে গোহালডাঙ্গার সাথে সম্পর্ক আছে বা গড়ে উঠেছে এবং যারা গোহালডাঙ্গাকে আপন করে নিয়েছেন, গোহালডাঙ্গাকে ভালোবাসেন, তাদের আমাদের এই শটান ফেসবুক পেজ ও গ্রুপে এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত করুন এবং আপনারাও যুক্ত থাকুন, কারণ গোহালডাঙ্গার পাতা নড়ার খবরও আপনার কাছে পৌঁছে দেওয়া আমি রানার। আপনার মনের গভীরে ডুবে থাকা গোহালডাঙ্গার প্রতি ভালোবাসাকে তুলে নিয়ে আসার আমি ডুবুরি। আপনার জন্য মন্থন করে গোহালডাঙ্গার স্মৃতির অমৃত তুলে আনতে আমি হব মন্দার। গোহালডাঙ্গা নিয়ে স্বপ্ন দেখা রাতে আপনার ঘুমের পাহারায় আমি নিশাচর। আপনার গোহালডাঙ্গার গর্বের সৌরভ ছড়িয়ে দেওয়া আমি কস্তুরী। গোহালডাঙ্গার প্রতি আপনার মাধ্যাকর্ষণ আমি শটান। ধন্যবাদ।